এক ভাগ গরুর গোস্তের টাকা আমার মালয়েশিয়াতে যাবে, কিন্তু শুধু রাজনৈতিক আদর্শের কারণে পরিবার থেকে চাপ দেওয়া হলো যে তোমার কারণে আমরা ভালো নেই। আমার এমন হয়েছে যে আমার বাচ্চারা সেই মালয়েশিয়াতে সেদিন আর গরুর গোস্ত খেতে পারে নাই, তারা সেদিন আর কোরবানি করতে পারে নাই। 24-এর যে গণ অভ্যুত্থান তার আগের ঈদটা ভয়াবহভাবে আমার কেটেছে। আমি কোরবানির এক টুকরা গোস্ত খেতে পারিনি, যে শুধু ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ছোট্ট সন্তানরা একটা গরুর টুকরো গোস্ত খেতে পারে নাই। যে আপনি তো 7-8 বছর দেশের বাইরে ছিলেন, এটাকে বলা হয় দেশান্তরী। তো সেখানে ঈদের দিনগুলো কিভাবে কেটেছে, ঈদের স্মৃতি জানতে চাইতাম। আমার ঈদ আসলে খুব কঠিন সময়ে ঈদ কেটেছে। যেমন লাস্ট 2000 সম্ভবত 23-24-এর যে গণ অভ্যুত্থান তার আগের ঈদটা ভয়াবহভাবে আমার কেটেছে। আমি কোরবানির এক টুকরা গোস্ত খেতে পারিনি। এবং এটা সত্য যে আমি শুধু দেশপ্রেমিক ছিলাম বিধায় আমি দেশে আসতে পারি নাই। পরিবার থেকে অর্থ নিয়ে আমাকে চলতে হতো। তো আমার বাচ্চারা তখন মালয়েশিয়াতে, আমার মা বাবা তখন বাড়িতে, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় ব্যস্ত। তো আমার বাচ্চাদের জন্য কোরবানির টাকা আসার কথা ছিল। এক ভাগ গরুর গোস্তের টাকা আমার মালয়েশিয়াতে যাবে, কিন্তু শুধু রাজনৈতিক আদর্শের কারণে পরিবার থেকে চাপ দেওয়া হলো যে তোমার কারণে আমরা ভালো নেই। এবং আমি বুঝলাম যে তারা টাকাটা পাঠাবে না। আমার এমন হয়েছে যে আমার বাচ্চারা সেই মালয়েশিয়াতে সেদিন আর গরুর গোস্ত খেতে পারে নাই, তারা সেদিন আর কোরবানি করতে পারে নাই। আমি তখন তুরস্কে, আমি তখন নিজেও সেই কোরবানির গোস্ত ভক্ষণ করতে পারিনি। কিন্তু শপথ নিয়েছিলাম যে ফেসিবাদের পতন হবে, স্বাধীন বাংলাদেশে যাব, দেশের জন্য কথা বলবো। এবং এ শপথও নিয়েছিলাম যে আমার পরিবার যদি আমার পাশে নাও থাকে, আমি কখনোই কম্প্রোমাইজ করব না আওয়ামী লীগের সাথে। খারাপ লাগে যে যখন এই দেশের জন্য কথা কেউ বলতো না, ধর্মের পক্ষে কথা বলার লোক ছিল না, আলেমরা জেলে যাচ্ছে কথা বলার লোক ছিল না, জামাত ইসলামের উপরে নির্যাতন হচ্ছে কথা বলার লোক ছিল না, সাইদি সাহেবকে মেরে ফেলছে কথা বলার লোক ছিল না, বিএনপির উপরে জুলুম অত্যাচার চলছে কথা বলার লোক ছিল না। আপনি দেখবেন গুটি কয়েক মানুষ তখন সাহস নিয়ে কথা বলেছে। আমার সবচেয়ে বড় স্যাক্রিফাইস আমার কাছে বিফোর শেখ হাসিনার বিদায়ের ঠিক আগ মুহূর্তের সেটা ছিল। আমার কাছে এরকম একটা কষ্ট এখনো অনুভব হয় যে শুধু ফেসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ছোট্ট সন্তানরা একটা গরুর টুকরো গোস্ত খেতে পারে নাই। যদিও আপনার কাছে দেখতে মনে হবে এটা তো সিম্পল, না খেলে কি হয়, কিন্তু আমরা তো ওই বংশের না। আমার বাড়িতে আমরা প্রতি বছর 2টা 4টা 5টা গরু কোরবানি দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়েছে, আমাদের ঐতিহ্য আছে। কিন্তু শুধু রাজনৈতিক আদর্শ আমি কেন এখনো সরকার বিরোধী কথা বলছি, এটার কারণে পরিবার বাধ্য হয়ে, পরিবার যে আমাকে সাপোর্ট করছে না তা না, পরিবার সকল সময় সাপোর্ট করেছে, অর্থ পাঠিয়েছে। কিন্তু এমনও হয়েছে, একটা যদি গল্প আপনাকে বলি, যে 7-8টা 10টা থানায় ধরেন আমার নামে বড় রিপোর্ট, টকশোর সকল কিছু পৃষ্ঠা বাই পৃষ্ঠা প্রিন্টিং করে আমার ভাইদেরকে কল করা হতো, বলে আসা হতো যে ডক্টর ফয়জুল আপনার ভাই। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো বলে এ টাকা পায় কোথায়? এর তো খোঁজ নিয়ে দেখেছি বিদেশে তেমন এটা নাই বা ওটা আছে, অথবা ওই সময় তো বলতেও পারতেছে না যে আমি কিভাবে চলতে পারছি, আমার কি আছে না আছে। যেহেতু পরিবার বলছে আমার সাথে তাদের যোগাযোগ নাই, তাহলে তারা বলবে কিভাবে যে আমি চাকরি করি কিংবা আমি ব্যবসা করি। তো পরিবারকে ডেকে ডেকে মানসিক নির্যাতন করা হতো। এবং আমার এক বড় ভাইকে একেবারে অন্তত 10টা থানায় এভাবে নিয়ে যাওয়া হয়েছে বারবার তাদেরকে, এবং বলে দেওয়া হলো, স্টেটমেন্ট নেওয়া হলো কাগজে যে আপনার জীবনে ফয়জুলকে আর টাকা পয়সা দিতে পারবেন না, দিলে আপনাদেরকে জায়গায় জায়গায় গ্রেফতার করবো, অ্যারেস্ট করবো। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে পরিবারও বাধ্য হয়েছে যে আমাকে কোরবানির সময়ও বা বিশেষ সময়ও এরকম কঠোর কথা শোনাতে যে তোমার কারণে আমরা আর পারছি না। তো এটা আমার ঈদের চেয়ে যদি আপনি বলেন যে ফেসিবাদের সময় বিদেশের ঈদ এভাবেই আমার কেটেছে। এবং বহু ঈদ কেটেছে যে ঈদগুলোতে সন্তান পরিবার নিয়ে সামনে কাটাতে পারি নাই, দেশের জন্যই পারি নাই। যেমন আমি পরপর 3টা বছর তুরস্কে ছিলাম, আমার পরিবার মালয়েশিয়ায় ছিল, অথচ ওই 3টা বারে 6টা ঈদ আমাকে তুরস্কে একা একা করতে হয়েছে। আমি তুরস্কের সেই ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই যারা আমাকে সময় দিয়েছেন। সেই শহীদ রাহাত নামের এক ভাই আছেন, তানবীর একজন আমার ভাই আছেন, এরা আমাকে অনেক সময় দিয়েছেন। তাদের সাথে আরও বেশ কয়েকজন ভাইরা ছিলেন, তারা আমাকে সময় দিয়েছেন। সালাউদ্দিন ভাই, তারপরে কাদের মোল্লা সাহেবের সন্তান ছিলেন জামিল, তাদের সাথে আমি আড্ডা দিতাম, আমি তাদেরকেও স্মরণ করছি। কিন্তু বিশেষ করে শহীদ রাহাত, তার বাসায় আমি থেকেছি, বসেছি, এরপরে তানবীরের সাথে আড্ডা দিয়েছি। সেই সময়টা তাদের সাথে ঈদ করেছি, সময় কাটিয়েছি। কিন্তু মালয়েশিয়াতে আমার পরিবার এমনও গেছে, আমার ওয়াইফ এখন বলে, আমি স্টুডিওতে বলা ঠিক না, আমাকে আমার ওয়াইফ বলে যে এমনও কষ্ট গিয়েছে যে তোমাকে আমি বলি নাই, কিন্তু আমার বাচ্চারা
একটা যা চিপস খেতে চেয়েছে, আপনার তোমার টাকা নাই বা তুমি চাপে আছো, সরকার তোমাকে আসতে দিচ্ছে না মালয়েশিয়ায়, আমরা সেই চিপস মানে বাচ্চাকে দিতে পারি নাই। ভীষণ কষ্ট হয়। এ কারণে আমি ফ্যামিলির বাচ্চাদেরকে যখনই সময় পাই আমি আদর করার চেষ্টা করি, যে আমি যদি গুলির মুখেও চলে যেতাম আমার এই বাচ্চারা তো এতিম থাকতো, কিংবা আমি যদি ভবিষ্যতেও কোনো অকারেন্স আল্লাহ না করুক দেশের স্বার্থে আমাকে লড়াই করতে গিয়ে যদি এরকম শিকার হতে হয়, আমার বাচ্চারা যাতে অন্তত বাবার যতটুকু আদর প্রাপ্তি সেটা যেন পায়, এজন্য ওদেরকে দেই। কিন্তু আমার ওয়াইফ এই কথাগুলো কোনোদিন বলতো না, শোনায়ও নাই যে তারা না খেয়েছিল, মালয়েশিয়াতে 2-1 বেলা খাবারের অভাব ছিল, এটা আমি ভাবতে পারি না। কিন্তু এখন যখন বলে তখন অনেক বেশি কষ্ট পাই যে এত দুর্বিষহ তাদের জীবন গিয়েছে 3টা বছরের মধ্যে। আর বাস্তবতা হচ্ছে এটাই যে আমার মালয়েশিয়াতে একটা ব্যবসা ছিল, 3 বছর লাস্ট যখন আমি তুরস্কে যাই তখন ওই বিজনেসটাও বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমাদের আর কোনো অপশনই ছিল না আওয়ামী লীগের শেষ সময়টাতে। তবে 5ই আগস্টের পরে অনেক অতিথি পাখির আগমন, ভালো দিক যে অনেক মানুষ কথা বলছে। কিন্তু আমাদের দেশের একটা জিনিস আমি দেখেছি যে যারা দুর্দিনে কথা বলে তারা আসলে আল্লাহ মনে হয় তাদেরকে দুর্দিনের জন্যই তৈরি করে, সুদিনে তারা খুব একটা ভালো বা তাদের টেক কেয়ার করার মতো লিডারশিপে বাংলাদেশে এখনো জন্ম হয়নি। এটা আমার মানে ধারণাগত জায়গা থেকে বলছি। সেটা কোনো দলের মধ্যেই ওই রকম আমরা খুব একটা খুঁজে পাবেন না যে আমরা সেই পাস্ট খুব মনে রাখি। সেই জিনিসগুলো আজকের আমাকে স্মরণ করায়। তো আমি আবেগ আপ্লুত হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই। ঈদের এই বিষয়গুলো যখনই আমার সামনে আসবে আমার মনে হয় যে আরও 20 বছর পরেও ঈদের গল্প করতে গেলে আমাকে এসব স্মৃতি মনে করে কান্না জড়িত কণ্ঠেই আপনাকে কথা বলতে হবে। কারণ আমার এখনও মনে আছে গত বছরও একটা ইন্টারভিউ দিয়েছিলাম একই সাবজেক্টে, কোনোভাবে সেই ইন্টারভিউটা শেষ করতে পারিনি। তো দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে, দেশে বিদেশে মানুষদেরকে ভালো রাখুন।